আসসালামু আলাইকুম। গোল এ প্লাস এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি মোহাম্মদ মঈনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ থার্ড ইয়ার। তো আজকে আমি তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট পার্টের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ কর্মমুখী রসায়নের সিকিউগুলোকে সলভ করে দিব। তো আগেই বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে 100% উপর সিলেবাসের উপরে পরীক্ষা দেওয়া স্টুডেন্ট, এবং এটা কিন্তু বেশ কিছু বছর পরে হইতে যাচ্ছে। তো করোনার পরবর্তী টাইমে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু মানে কোশ্চেনগুলো করা হয়, মানে ছিল না, ইনক্লুডেড ছিল না শর্ট সিলেবাসের ভেতরে। এই জন্য এখান থেকে কিন্তু খুব বেশি একটা কোশ্চেন করা হয় নাই। তো যতগুলো কোশ্চেন করা হয়েছে বোর্ড পরীক্ষায়, সেইগুলাই আমি তোমাদেরকে সলভ করে দিব। বাট সলভটা করে দিব একটু ক্যাটাগোরাইজ, যাতে কি হবে, তুমি যাতে যখন কোশ্চেনটা সলভ করবে এই চ্যাপ্টারের, তোমার কাছে যাতে জিনিসটা ইজি লাগে। তো চলো আর কথা না বাড়াই, আজকের সিকিউ সলভ ক্লাসটা শুরু করি। আমি এই চ্যাপ্টারকে দুটা ক্যাটাগরিতে বিভক্ত করছি সিকিউ এর জন্য। এই দুটা ক্যাটাগরি পড়লেই তোমাদের হয়ে যাবে। ওকে, তো এই চ্যাপ্টার থেকে তুমি সময় নষ্ট করবা না, এই দুটা ক্যাটাগরি ভালো মতো পড়বা, তাহলে ইনশাল্লাহ হবে। তো ক্যাটাগরিটা কি দেখো, ফার্স্ট অফ অল ভিনেগার প্রস্তুতি। তো এই চ্যাপ্টার থেকে যদি তোমার সিকিউ আসে, দুইটা টপিক থেকে আসবে, গ নাম্বারে ভিনেগার প্রস্তুতি আসবে, ঘ নাম্বারে সেকেন্ড ক্যাটাগরাইজ থেকে কোশ্চেনটা করবে। তো দেখো, আমাকে জানতে হবে ভিনেগার প্রস্তুতি। ওকে, এখন কি হচ্ছে ভাইয়া, ভিনেগারটা কি, তাকে আগে আগে আমাকে এটা জানতে হবে যে ভাইয়া ভিনেগার কি। তো মনে রাখবা যে 6 থেকে 10% জলীয় দ্রবণ অফ ইথানোয়িক অ্যাসিড। জলীয় দ্রবণ কার? ইথানোয়িক অ্যাসিডের। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ইথানোয়িক অ্যাসিড, এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ভিনেগার। ওকে, তো ইথানোয়িক অ্যাসিড দেখতে কেমন ভাইয়া? C2H5। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। আচ্ছা, তাহলে ইথানোয়িক অ্যাসিডটা দেখতে কেমন? CH3COOH। তাহলে এই জিনিসটা এর 6 থেকে 10% বা কোনো কোনো বইয়ে 4 থেকে 10% আছে, যেটাই বলো না কে, এর জলীয় দ্রবণকে বলে ভিনেগার। তাহলে এই জিনিসটা আমরা জানলাম। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এইটাই আমাকে জানতে হবে, এবং এইটাই তোমার পরীক্ষাতে আসে যে কিভাবে ভিনেগারটা প্রস্তুত করা হয়। এবং এই কোশ্চেনটা তুমি যদি বুঝতে পারো, দেখবা যে তোমার 50% হয়ে গেছে, কারণ এখানে টপিকই হলো দুইটা। এখন এই ভিনেগারটা প্রস্তুত করতে হলে অনেকগুলা ওয়ে থেকে প্রস্তুত করা যাইতে পারে। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দেই, যে আমরা স্টার্চ খাই আলু, তো পরীক্ষার উদ্দীপকে আলু থেকে তৈরি করা আসতে পারে। এরপরে আমরা ডাইস্যাকারাইড খাই না, সুক্রোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আছে, তারপরে হচ্ছে কি ডাইস্যাকারাইড, ম্যালটোজ আছে। তাহলে এইগুলা থেকেও কিন্তু কখনো কখনো ইনডিরেক্টলি বলতে পারে। তাহলে যেই থেকেই বলুক না কেন, আলটিমেটলি তোমার টার্গেটটা হচ্ছে ভিনেগার প্রস্তুত করা। তাহলে আমি যদি যে কোনো জায়গা থেকে পুরাটা যদি শিখি, তাহলে ওই জিনিসটা লিখে দিব, তাহলে আমার হয়ে যাবে, তাহলে আমার একটা সিকিউ কিন্তু হয়ে যাচ্ছে। তো চলো আমরা ভিনেগার প্রস্তুতিটাকে একদম সুন্দর মতো শিখে ফেলি। তো দেখো, তোমাকে যদি বলে আলু থেকে প্রস্তুতি, একদম সর্বোচ্চ যদি বলে তাহলে আলু পর্যন্ত যাবে, আলু থেকে প্রস্তুতি। ওকে, তোমাকে আলু থেকেও বলতে পারে বা এর থেকে আরো নিচ থেকেও বলতে পারে। তাহলে তোমাকে আগে আলুর সংকেতটা জানতে হবে। তো আলুর সংকেতটা হচ্ছে ভাইয়া, মনে রাখবা, C6H10O5। এটার একটা পলিমার, এটার একটা কি পলিমার, সেটাই হচ্ছে ভাই আলু। ওকে, মানে এটা আলু কি, এটা একটা স্টার্চ, প্রাণীজ উদ্ভিজ স্টার্চ। এর সংকেত কি? C6H10O5। এবং এইটার থেকে আমি কি করতে চাচ্ছি, আমার আলটিমেট উদ্দেশ্য ভিনেগার অর্থাৎ CH3COOH এটাকে তৈরি করতে চাচ্ছি। ওকে, আমরা এটা কিভাবে তৈরি করতে পারি সেটাই দেখব। তো চলো কেমনে তৈরি করব। প্রথমে এইটাকে আমরা পানির সাথে বিক্রিয়া দিব, যেহেতু n সংখ্যক আছে তাহলে n সংখ্যক পানির সাথে বিক্রিয়া দিতে হবে, না হলে তো ভাঙবে না। যখন আমি বিক্রিয়া দিব তখন আমার এখান থেকে তৈরি হবে হচ্ছে ডাইস্যাকারাইড। এখান থেকে কি তৈরি হবে? ডাইস্যাকারাইড। এখন ডাইস্যাকারাইড কি? যেই স্যাকারাইডের দুইটা শর্করা আছে। এটার এক্সাম্পল কি? মালিশ দিয়ে মনে রাখবা, মতে মল্টোজ, লতে ল্যাকটোজ, সতে সুক্রোজ। তাহলে এখান থেকে আমার একটা ডাইস্যাকারাইড তৈরি হবে ফার্স্ট অফ অল, কারণ এটা হলো একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে ভাঙলে প্রথমে তৈরি হয় ডাইস্যাকারাইড। আমি তোমাদেরকে পুরাটা শিখাবো, এরপর দেখাই দিব যে কোন কোন ওয়েতে তোমার উদ্দীপক থেকে সিকিউ গুলা করতে পারে। ওকে, তো এটা একটা পলিস্যাকারাইড, এটাকে আমরা ভাঙলে পানি দিয়ে ভাঙবো। কোনো কিছুকে ভাঙতে হলে কি লাগে? পানি লাগে। তো পানি দিয়ে ভাঙবো, ভাঙলে কি হবে? ডাইস্যাকারাইডে কনভার্ট হবে ফার্স্ট অফ অল। তাহলে এখানে একটা ডাইস্যাকারাইড হবে, এর সংকেত কি হবে? C12H22O11, এটা হবে। এখন ভাইয়া, স্টার্চ থেকে তুমি যদি ভেঙে, পলিস্যাকারাইডকে ভেঙে আলুর থেকে যদি ভাঙো, তাহলে পাবা হচ্ছে মল্টোজ। কি পাবা? মল্টোজ। এখন তুমি যদি আলু না ইউজ করে অন্য কিছু করতে, তাহলে হয়তো সুক্রোজ পাইতা অথবা ল্যাকটোজ পাইতা। যেইটাই পাও না কেন আলটিমেটলি পাবা।
এবং এই বিক্রিয়াটা করার জন্য তোমার একটা টেম্পারেচার লাগবে। হ্যাঁ, টেম্পারেচারটা তোমাকে আমি বলে দেই, সেটা হচ্ছে ভাইয়া 40 থেকে 50 ডিগ্রি। কত বলো তো? 40 থেকে 50 ডিগ্রি। এবং একটা এনজাইম লাগবে, এবং এনজাইমটার নাম হলো ডায়াস্টেস। এবং ভাইয়া প্রত্যেকটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, ইচ অ্যান্ড এভরি স্টেপ তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হলো স্টেপ 1, আমরা স্টেপ 1 পড়লাম। এখন আসো স্টেপ 2তে আসো। কি বললাম? স্টেপ 1 পড়ছি, এখন আমরা স্টেপ 2 পড়বো, ঠিক আছে? তো স্টেপ 2 এর জন্য কি লাগবে বলো তো? আমি ডাইস্যাকারাইড পেয়ে গেছি, আইদার মল্টোজ অথবা ল্যাকটোজ অথবা সুক্রোজ। তাহলে এখন এই ডাইস্যাকারাইড থেকে আমার স্টেপ 2টা শুরু হবে। 12, 22, 11, তাই না? ডাইস্যাকারাইড ভাঙতে হলে কি লাগে? পানি লাগে। তাহলে তুমি পানি দিয়ে দাও, পানি দিয়ে ভাঙবা, ভাঙো। তো যখন ভাঙবা ডাইস্যাকারাইড, যখনই ভাঙবা তখন তুমি একটা মনোস্যাকারাইড পাবা। মনোস্যাকারাইড সংকেত কি হবে? C6H12O6। এই জিনিসটার নাম কি বলো তো? এটা তোমার পরিচিত জিনিস, এটার নামই হলো ভাই গ্লুকোজ। এটা কি বলো তো? গ্লুকোজ। তাহলে আমি কি পাইলাম? ডায়াস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড গ্লুকোজ পেয়ে গেছি। এখন এটা যেহেতু মল্টোজ ছিল, তুমি জানো যে মল্টোজকে ভাঙলে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। বাট এটা যদি সুক্রোজ হইতো তাহলে 1 অণু গ্লুকোজ আর 1 অণু ফ্রুক্টোজ পাইতাম। এটা যদি গ্যালাক্টোজ হইতো তাহলে 1 অণু গ্লুকোজ আর 1 অণু কি পাইতা? ল্যাকটোজ পাইতা। সরি, ল্যাকটোজ হলে 1 অণু গ্লুকোজ আর 1 অণু গ্যালাক্টোজ পাইতা। ওকে, তাহলে আমরা পাইলাম, যেহেতু এটা আমরা বলছি মল্টোজ, তাহলে 2 অণু গ্লুকোজ পাইলাম। তাহলে এখানে আমাকে কিছু প্রভাবক লাগবে। সেই প্রভাবকটা কি? এটার নাম যেহেতু ম্যালটোজের উপর কাজ করছে, তাহলে ম্যালটেজ কি হবে? ম্যালটেজ। ম্যালটোজের উপর কাজ করছে তাহলে ম্যালটেজ হবে। যদি সুক্রোজের উপর কাজ করতো সুক্রেজ হইতো। যদি বলতাম যে তোমার কি করছে মালিশ, ল্যাকটোজের উপর কাজ করতো তাহলে ল্যাকটেজ হইতো। তাহলে যেটার উপর কাজ করবে সেটা হবে, নাম থেকে আমরা আসবো। এবং এর টেম্পারেচার হবে ভাই 50 ডিগ্রি সেলসিয়াস। দেখো 50 50 হয়ে গেল না? তাহলে আমরা কিন্তু স্টেপ 2টাকে কমপ্লিট করলাম। এরপর আমাকে জানতে হবে ভাই স্টেপ 3। স্টেপ 3, তাহলে যেখানে 2 শেষ হয়েছে সেখানে 3 শুরু হবে। তাহলে আমার হচ্ছে লোকে গ্লুকোজ দিয়ে শুরু করতে হবে। এই যে আমাদের গ্লুকোজ। এখন বলো তো গ্লুকোজ থেকে আমি কি করব? হ্যাঁ, গ্লুকোজ থেকে আমি জামাই বাড়িতে নিয়ে যাব। গ্লুকোজকে কোথায় নিয়ে যাব? জামাইয়ের বাড়িতে। যদি নিয়ে যাই তাহলে আমি জামাইয়ের বাড়িতে অ্যালকোহল নিয়ে যাব। আমি এভাবে মনে রাখতাম। এটা হচ্ছে ভাই 2 কার্বনের অ্যালকোহল। তাহলে এখানে ছিল 6 কার্বন, এখানে 2 কার্বন, তৈরি হবে টোটালি 2 একটা। তাহলে আমি বাকিটুকু কার্বন ডাই অক্সাইড হিসেবে বের করে দিব। এই তো আমাদের হয়ে গেল, হয়ে গেছে না? তাহলে এই যে আমি কি করলাম, যে গ্লুকোজ থেকে আমি হচ্ছে কি করলাম, 2 কার্বনের একটা অ্যালকোহল তৈরি করলাম। তাই এটার নাম হলো ইথানল। এটা আমি জামাই বাড়িতে নিয়ে যাচ্ছি। তাহলে যে এনজাইমটা ইউজ করবো তার নাম হলো বা জাইমেস। তার নাম কি বলতো? জাইমেস। এভাবে মনে রাখবা, তাহলে সহজ হবে, জাইমেস। এবং এখানে একটা টেম্পারেচার লাগবে। এই টেম্পারেচারটা রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কি কি পড়লাম? যে স্টেপ 1 2 3 সব। যদি তোমার কোশ্চেনটা আসে আলু থেকে, তাহলে আলুকে ভাঙবা, এলে একটা পলিস্যাকারাইড, ওখান থেকে যখন ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে 40 থেকে 50 ডিগ্রি টেম্পারেচার দিবা, হবে হলো মল্টোজ। মল্টোজ। এখন এটা মল্টোজও হইতে পারে, আলু থেকে মেনলি মল্টোজ পাই। কিন্তু যদি এটা কি একটা ডাইস্যাকারাইড, আরও ডাইস্যাকারাইড আছে, একটা হচ্ছে ল্যাকটোজ আর একটা হচ্ছে সুক্রোজ। তো তুমি যেটাই পাও না কেন, সেকেন্ড ধাপটা সেখান থেকে শুরু হবে। এবং সেখান থেকে আলটিমেটলি কি পাবা? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, অথবা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, অথবা 2 অণু গ্লুকোজ পাবা। এখন এইখান জন্য আমার কি এনজাইম লাগবে? যেই আমি হচ্ছে হলো বিক্রিয়ক দিয়ে শুরু করতেছি, অর্থাৎ মল্টোজ দিয়ে শুরু করলে মল্টেজ, ল্যাকটোজ দিয়ে শুরু করলে ল্যাকটেজ, সুক্রোজ দিয়ে শুরু করলে সুক্রেজ। এরপরে ভাঙবা, এটাতে 50 ডিগ্রি লাগবে। তারপরে তুমি যেটা পাবা অর্থাৎ গ্লুকোজ, ওটাকে জামাই বাড়িতে নিয়ে যাবা। তাহলে জাইমেস এনজাইমের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি পেয়ে যাবে একটা অ্যালকোহল। ওকে, এখন এই অ্যালকোহল থেকে আমার আলটিমেটলি তৈরি করতে হবে স্টেপ 4। এইটাই আমার আলটিমেট টার্গেট। স্টেপ 4টা হচ্ছে আমার আলটিমেট টার্গেট। এই অ্যালকোহল থেকে আমি তৈরি করব। এই যে অ্যালকোহলটা পাইলাম CH3 CH2OH, এটা পাইছি না আমরা? এইখান থেকে আমি তৈরি করব হচ্ছে ভাইয়া আমাদের আলটিমেট প্রোডাক্ট CH3COOH। এটার নামই হচ্ছে ভাইয়া ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখো তো অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করলাম, তাহলে এখানে কি হলো? জারণ হইলো, তাই না? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারপরে অ্যালকোহল তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে কিন্তু আমাদের জারণ হইলো। তাহলে আমরা এই জায়গাটাতে একটা ব্যাকটেরিয়া ইউজ করব, সেটার নাম হচ্ছে মাইকোডার্মা অ্যাসিড। মাইকোডার্মা কি ইউজ করতে হয় বলো তো? মাইকোডার্মা। এই জিনিসটা আমরা কি ইউজ করতে হবে। তাহলে হয়ে গেল। এরপরে কি করব? এটার যে 6 থেকে 10% জলীয় দ্রবণ হবে, সেটাকে আমরা বলে দিব হচ্ছে ভাইয়া ভিনেগার। কি বলবো বলো তো? ভিনেগার। তাহলে আমরা কিন্তু আলটিমেট শুরু করলাম হলো ওইখান থেকে, শেষ করলাম হলো ভিনেগারে এসে। এখন দেখো তো এখানে আমরা কতগুলা সিকিউ হতে পারে, উদ্দীপকটা কতভাবে আসতে পারে। তোমার প্রশ্নে আলু চাইতে আলু দিতে পারে, তোমার প্রশ্নে এই জিনিসটা দিতে পারে,
তোমার প্রশ্নে এই জিনিসটাও দিতে পারে, অথবা মল্টেজ নামটা ইউজ করতে পারে। আলটিমেটলি তোমার কোশ্চেনে এইটাও কিন্তু দিয়ে পরবর্তী কোশ্চেনটা করতে পারে। তো অনেকগুলা কোশ্চেন অনেকভাবে এখানে উদ্দীপকটা হয়। তুমি যদি পুরা স্টেজগুলা জানো তাহলে তুমি কিন্তু পারবা। তো এই প্রত্যেকটা জিনিসের নাম তোমাকে পড়তে হবে উইথ টেম্পারেচার, তারপরে তুমি লিখে দিবা। তাহলে তোমার পরীক্ষার যদি কোশ্চেন ভিনেগার প্রস্তুতি চাই, এটা যদি তুমি বুঝতে পারো ভাইয়া, আল্লাহর ওয়াস্তে এখান থেকে শুরু করবা। স্টেপ 1 2 3 4 লিখবা, তারপরে বলবা 6 থেকে 10% জলীয় দ্রবণ, বাস শেষ, ভিনেগার প্রস্তুত হয়ে গেছে। তাহলে তুমি যদি এতটুকু বুঝো তাহলে আমাদের সিকিউটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। খেয়াল করো তো, ঢাকা বোর্ড 25-এ আসছে শর্ট সিলেবাসের ভিতরে কিন্তু এই দুটো টপিকই ছিল, ভিনেগার প্রস্তুতি এবং খাদ্যের সংরক্ষণ। ঢাকা বোর্ড 25-এ কি আসছে দেখো, যে সুক্রোজ, এই যে দেখো সুক্রোজ কি একটা ডাইস্যাকারাইড, তাহলে সুক্রোজ থেকে খাদ্য সংরক্ষণ করতে চাচ্ছি। তাহলে খেয়াল করো তো, সুক্রোজ থেকে কি তৈরি করছি, এ তৈরি করছি। উদ্দীপকে কি বলছে, আখের রস থেকে এই যৌগটা প্রস্তুতির সমীকরণ। তাহলে এখন তুমি বুঝতে পারছো, আমি আগেই বলছি যে ডাইস্যাকারাইড থেকে আলটিমেটলি আমি কি পাবো, ভিনেগার পাবো, ভিনেগার। তাহলে আলটিমেটলি আমাকে প্রস্তুত করতে বলছে, তাহলে ভিনেগারের প্রস্তুতি তুমি লিখলেই পেয়ে গেছো। কোথা থেকে তৈরি করতে চাচ্ছ, আখের রস। তাহলে আখের রসটা কি, ওই যে একটা একটা স্টার্চের সোর্স আখের রস। তাহলে তুমি শুরু করো ভাইয়া, স্টেপ 1 2 3 4 লেখো, তাহলে তোমার হয়ে গেছে। তাহলে গ নাম্বারের জন্য তুমি যদি এতটুকু লিখতে পারো, তুমি তো 3-3 পাবা। নেক্সট কোয়েশ্চেন দেখো, এ পাত্রের যৌগে বি পাত্রের যৌগ প্রস্তুতির ধাপগুলা। দেখো প্রস্তুতির ধাপ বলছে, তুমি বুঝো আর না বুঝো, কি চাইছে, ভিনেগার। এখন তুমি উদ্দীপকের সাথে মিলাও, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, তার মানে কি আলটিমেটলি এটার কি নির্দেশ করতেছে, ভিনেগারকে নির্দেশ করতেছে। আর কি থেকে তৈরি করতে বলছে, চিনি দ্রবণ থেকে। এখন চিনি মানে কি, C12 H22 O11, তাই না? তাহলে এইখান থেকে তুমি এটা তৈরি করতে চাও, তাহলে স্টেপ 2 3 4 দাও, তাহলে হয়ে যাবে। দেখছো, তুমি একটা জিনিস যদি একটু ভালো করে বুঝো তুমি সব পারবা। নেক্সট কোয়েশ্চেনে দেখো, এই যে তুমি হচ্ছে সুক্রোজ থেকে তুমি এটা তৈরি করতে চাচ্ছ, জাইমেজ এনজাইম ইউজ করছো, তাহলে আলটিমেটলি তোমার যেটা তৈরি হবে সেটা হলো ভিনেগার। তাহলে প্রস্তুতির ধাপগুলো তুমি পারবা না, দেখো হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, আমরা চলে আসি নেক্সট টপিকে। তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যে সিকিউ গুলো আসার মতো তাকে আমরা দুটো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করছি। একটা হলো ভিনেগার প্রস্তুতি, এরপরে যে ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করছি সেটা হচ্ছে ভাইয়া খাদ্য সংরক্ষণ। সেটা কি বলতো, খাদ্য সংরক্ষণ। তাহলে এই যে ভাইয়া ভিনেগারটা প্রস্তুত করলাম, এই ভিনেগারটাও কিন্তু খাদ্য সংরক্ষণ করবে। তো আমি বলে দেই, খাদ্যকে আমরা সংরক্ষণ করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে প্রাকৃতিক ওয়েতে, একটা হচ্ছে কৃত্রিম ওয়েতে। কি বললাম বলতো, প্রাকৃতিক ওয়ে, আরেকটা হলো ভাইয়া কৃত্রিম ওয়ে। এই দুইটা ভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি। এখন প্রাকৃতিক ওয়ের ভিতরে কি আছে, এই যে ভাইয়া ভিনেগার তৈরি করে দিলাম, এই ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারি। অনেকে চিনির দ্রবণ দিয়ে সংরক্ষণ করে, লবণ দিয়ে সংরক্ষণ করে, গাঢ় দ্রবণ লবণ, এটাকে আমরা কি বলি তখন, ব্রাইন বলি, সোডিয়াম ক্লোরাইডের লবণ। অনেকে শুটকি করে সংরক্ষণ করে, শুটকি এইভাবে সংরক্ষণ করে। তাহলে অনেকগুলো প্রচলিত পদ্ধতি আছে। আর কৃত্রিম ওয়েতে কি, কৃত্রিম ওয়েতে আমরা খাদ্যের জারণ প্রতিরোধ করব। কি করব, জারণ প্রতিরোধ করব। তাহলে আমি কি করব, অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করব, অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করতে পারি। এরপর আমি কি করতে পারি, যে একটা খাদ্যে কিছু কি থাকে, ওই যে তুমি ডি ব্লক মৌল পড়ে আসতো না, ডি ব্লক মৌলগুলো কিন্তু জটিল যৌগ গঠন করে। এই ডি ব্লক মৌলগুলোকে অবস্থান্তর ধাতুও বলা হয়ে থাকে কখনো কখনো। এই যে ডি ব্লক মৌলগুলা থাকে, এই ডি ব্লক মৌলগুলা যদি কার্যক্রমের জন্য একটা খাদ্য কিন্তু নষ্ট হতে পারে, তো ওইগুলোকে বন্ধ করতে হবে। তাহলে ওইগুলোর রাসায়নিক যে রিয়েকশনগুলো হবে, ওই রাসায়নিক রিয়েকশনগুলোকে বন্ধ করার মাধ্যমেও কিন্তু আমরা একটা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। তো ওইগুলোকে আমরা চিলেশন বলি, চিলেটিং এর মাধ্যমে ওই খাদ্যগুলোকে মানে হচ্ছে সংরক্ষণ করে থাকি। যেমন এক্সাম্পল কি, ইডিটিএ, ইডিটিএ এটা দিয়ে আমরা করতে পারি, এটাতে ক্যালসিয়াম থাকে, ওটা চিলেশন করে থাকে। যাই হোক, তাহলে আমরা কিন্তু খাদ্য সংরক্ষণের দুইটা প্রচলিত মানে দুইটা পদ্ধতি পেয়ে গেছি। এর ভেতরে আমরা ইন ডিটেলে ভালো করে শিখবো ভাইয়া, এই যে ভিনেগারটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিভাবে চিলেশনটা খাদ্যকে সংরক্ষণ করছে সেটা নিয়ে। আর এইগুলো যদি শিখে ফেলতে পারি, তাহলেই কিন্তু এখান থেকে সেকেন্ড যে কোশ্চেনটা করবে, অর্থাৎ ঘ নাম্বারে তো কোর্সে হলো কিভাবে ভিনেগার তৈরি করতেছো, ঘ নাম্বারটা হচ্ছে কিভাবে খাদ্যকে সংরক্ষণ করছো, সেখানকার শিখবে এই দুইটাই। তো চলো আমরা শিখে ফেলি। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভাই ভিনেগার। কোনটা শিখবো বলো তো, ভিনেগার নিয়ে শিখবো। এই যে ভিনেগার, তো এখন ভিনেগার কি তুমি অলরেডি জানো, ভিনেগারটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH এর 4 থেকে 10% বা 6 থেকে 10% জলীয় দ্রবণ, তাই না? এটাই হচ্ছে ভিনেগার। এখন খেয়াল করো তো, এটা একটা অ্যাসিড, তাহলে এইটা কি করবে, এই যে দেখো এই অ্যাসিড এই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে না, এই হাইড্রোজেন আয়নগুলা কোনো একটা কি করবে, জীবাণুগুলোকে ধ্বংস করবে, জীবাণু
ধ্বংস করবে, এই যে ধ্বংস করবে, এই হাইড্রোজেন আয়নগুলো জীবাণু ধ্বংসের জন্য দায়ী হবে। তো তুমি এটা বলতে পারবে না, এটা বলতে পারবা। এরপর মনে রাখবা এটা কি করে, যেহেতু হাইড্রোজেন আয়ন দিচ্ছে, হাইড্রোজেন আয়ন দিলে কি হবে, পিএইচটা কমে যাবে, পিএইচটা কমে যাবে। লো পিএইচে কিন্তু অনেক জীবাণু, লো পিএইচে কিন্তু অনেক ব্যাকটেরিয়া বসবাস করতে পারে না বা মারা যায়। তাহলে আলটিমেটলি কিন্তু এই দুইটা ওয়েতে ভিনেগার জীবাণুগুলোকে ধ্বংস করছে। তাহলে এই দুইটা ওয়েতে যদি ধ্বংস করে তাহলে আমি কি কি সংরক্ষণ করতে পারবো এখানে, যে লো পিএইচে ব্যাকটেরিয়াগুলা বসবাস করতে পারে না, তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা এখন মাছ মাংস এইভাবে পরীক্ষার হলে লিখবা, মাংস, তারপরে হচ্ছে হলো শাকসবজি, এক একটা পয়েন্ট হবে এগুলা। হ্যাঁ, আমি এইগুলা আসলে মানে বাংলায় লিখা, তো তুমি যতগুলা পয়েন্ট লিখবা তত তুমি নাম্বার পাবা। তাহলে মাংস একটা পয়েন্ট, শাকসবজি একটা পয়েন্ট, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে এই জিনিসগুলো থাকবে না, এইগুলাকে তুমি কিন্তু সংরক্ষণ করতে পারবে। তাহলে আলটিমেটলি তোমাকে যদি বলে যে ভিনেগার দিয়ে মানে গ নম্বরে বলছে যে উপাদানটা তৈরির প্রস্তুতির প্রণালীটাকে ব্যাখ্যা করো, তাহলে আলটিমেটলি ভিনেগার তৈরি করতে বলছে। ঘ নম্বরে তোমাকে হয়তো বললো যে এইটা কিভাবে খাদ্যকে সংরক্ষণ করছে, তাহলে তুমি বলবা যে এটা একটা অ্যাসিড, এটার পিএইচ হচ্ছে ভাইয়া 7.4, কত 4.74, এটা একটু মাথায় রাখবো, এটা কিন্তু লাগে। আচ্ছা, তারপরে কি করে, এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, যেটা জীবাণুকে ধ্বংস করে। আর হাইড্রোজেন আয়ন বাড়লে গেলে পিএইচ কমে যাবে, লো পিএইচে কিন্তু ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হবে। এরপরে বলবো যে এই উপাদানগুলোকে এটা সংরক্ষণ করতে পারে। এই তো হয়ে গেছে, নেক্সট কোয়েশ্চেনে আসো। তারপরে আমরা কি করব, যে অ্যান্টি অক্সিডেন্টের কাজ দেখব। আমরা প্রাকৃতিক থেকে একটা ইম্পর্টেন্ট পড়লাম, কৃত্রিম থেকে একটা ইম্পর্টেন্ট পড়ে আসি, সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। কি পড়বো বলো তো, অ্যান্টি অক্সিডেন্ট। এটা কিভাবে খাদ্যকে সংরক্ষণ করতেছে এটা আমাকে জানতে হবে। তো অ্যান্টি অক্সিডেন্ট খাদ্যকে কিভাবে সংরক্ষণ করছে এটা জানার আগে আমাকে জানতে হবে খাদ্য কিভাবে নষ্ট হচ্ছে যার এগেইনস্টে অ্যান্টি অক্সিডেন্ট কাজ করবে। ওকে, এটা আমরা জানি। তো অ্যান্টিঅক্সিডেন্ট লিপিডের এগেইনস্টে কাজ করে, কার এগেইনস্টে, লিপিডের এগেইনস্টে। আর আমরা লিপিডটাকে প্রকাশ করব হচ্ছে ভাইয়া এলএইচ দিয়ে। কি দিয়ে প্রকাশ করব, এলএইচ, লিপিড হাইড্রেটের মাধ্যমে আছে। তো দেখো, এটা ধরো একটা লিপিড কিভাবে খাদ্য নষ্ট হয় দেখো, আমরা আগে এটা দেখি, তারপর আমরা দেখবো যে কিভাবে অ্যান্টিঅক্সিডেন্ট এটাকে প্রতিরোধ করতেছে। তো এটা হচ্ছে একটা ভাইয়া লিপিড, সে বাতাসের যে অক্সিজেন আছে সেটার সাথে বিক্রিয়া করবে। যখনই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন লিপিড একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে, তার সাথে হলো এই একটা উপাদান তৈরি করবে। ওকে, এরকম একটা উপাদান তৈরি করবে। এরপর এই যে ফ্রি রেডিক্যালটা তৈরি হলো, এই ফ্রি রেডিক্যালটা আবার বাতাসে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে তৈরি করবে ভাইয়া এই যে এটা তৈরি করবে। এটার নাম কি বলতো, পার অক্সিলিপিড। এটার নাম কি, পার অক্সিলিপিড তৈরি করবে, এই জিনিসটা তৈরি করবে। ওকে, এখন এই পার অক্সিলিপিড যেটা তৈরি হইলো, এই যে পার অক্সিলিপিড যেটা তৈরি হলো, তোমার যে মূল লিপিডের উপাদান ছিল সেটাকে আবার ভেঙে LOOH প্লাস ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এই যে লিপিড ফ্রি রেডিক্যালটা তৈরি হচ্ছে এবং এটা কিন্তু বারবার হইতেই থাকবে। আবার তোমার তৈরি হওয়া LOOH এর সাথে ভেঙে কি হবে, এই যে দেখো এই উপাদানটা তৈরি হচ্ছে। খেয়াল করে দেখো তো, আমি বারবার কোন উপাদানটা পাচ্ছি, এটা পাচ্ছি না, এই যে দেখো বারবার কিন্তু আমরা এটা পাচ্ছি, তাহলে এই জিনিসটা কিন্তু বারবার চলতেই থাকবে, অর্থাৎ ফ্রি লিপিড রেডিক্যাল তৈরি হবে এবং এটার জন্য খাদ্যটা দুর্গন্ধ হয়ে যাবে। দেখবা যে খাবার কিছুদিন রেখে দিলে দুর্গন্ধ হয়ে যায়, এই যে ফ্রি রেডিক্যাল অফ দ্য লিপিডের কারণে এটা হচ্ছে। এবং আলটিমেটলি কেন হইলো বলতো, এই যে অক্সিজেন ব্যাটার সাথে যে যখন বিক্রিয়া করতেছে, তাহলে খাবার পচনের জন্য একটা অন্যতম উপাদান হলো অক্সিজেন, তার সংস্পর্শে আসলো লিপিড, তখনই ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এ আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে LOOH মানে পারঅক্সি লিপিড তৈরি করবে, সেটা লিপিডটাকে আবার ভাঙতে থাকবে। তাহলে দেখছো লিপিডটা কিন্তু বারবার ভাঙতেছে এবং লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে এবং এই ফ্রি রেডিক্যালটা কি করছে, খাবারের পচন করতেছে। তাহলে আমি কোনোভাবে যদি এই ফ্রি রেডিক্যাল তৈরিটাকে অপহরণ করতে পারি বা ফ্রি রেডিক্যাল তৈরিটাকে বাধা দিতে পারি, তাহলে তো খাবারের পচনটা রোধ হয়ে যাবে। তাহলে এটাই কাজটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট করে। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে বলো তো, এই যে অ্যান্টিঅক্সিডেন্টটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, এটা ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে LH তৈরি করে ফ্রি অ্যান্টি রেডিক্যাল তৈরি করবে। তাহলে কি হলো দেখো তো, আমার এতক্ষণ ধরে ছিল হচ্ছে ফ্রি রেডিক্যাল কে ছিল বলো তো, লিপিড ছিল। আর লিপিড ফ্রি রেডিক্যাল গুলা কি করতেছিল, খাবারটাকে পচন এবং দুর্গন্ধ করতেছিল। বাট এখন ফ্রি রেডিক্যাল কি হয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়ে গেছে, ফ্রি রেডিক্যাল কে এখন রেডিক্যাল কি হয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে গেছে।
অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট যখন ফ্রি রেডিক্যাল হবে এটা কিন্তু অধিক পরিমাণের কি হবে, স্থায়ী হবে, অধিক স্থায়ী হবে। এইভাবে লিখবা পরীক্ষাতে, অধিক পরিমাণের স্থায়ী এবং কম পরিমাণের অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে, সক্রিয় কম হবে। যেহেতু সক্রিয় কম স্থায়ী বেশি, তাহলে এ কিন্তু খাবারটার পচন রোধ করবে। এই যে ফ্রি রেডিক্যাল লিপিডটাকে ফ্রি রেডিক্যাল অ্যান্টিঅক্সিডেন্টে কনভার্টের মাধ্যমে খাবারের পচন রোধ করলো, এটা কে করলো বলো তো? অ্যান্টিঅক্সিডেন্ট করলো। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট এইভাবে খাবারের পচন রোধ করে। এটা অনেকগুলো এমসিকিউ আছে। অক্সিজেনের সংস্পর্শে আসলে কিন্তু লিপিডের জারণ হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আলটিমেটলি খাবার নষ্ট হয়। আর এটাকে প্রিভেন্ট করে কে? অ্যান্টিঅক্সিডেন্ট। তুমি যদি এতটুকু পারো, অনেকগুলো এমসিকিউ এবং সিকিউ কিন্তু হয়ে যাচ্ছে। এখন তোমাকে জানতে হবে ভাইয়া যে ফ্রি রেডিক্যাল কিছু তোমাকে অ্যান্টিঅক্সিডেন্টের নাম পড়তে হবে। তো আমি যদি তোমাকে কিছু অ্যান্টিঅক্সিডেন্টের নাম বলি, তো মনে রাখবা মুক্তমূলক শোষণকারী। কি বললাম? মুক্তমূলক শোষণকারী, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কিছু থাকবে। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কি আছে? ওই যে বিএইচএ, বিএইচটি, আচ্ছা বিএইচটি, তারপরে হচ্ছে হলো বি টিবিএইচকিউ, এইচকিউ। এই যে দেখো বিএইচএ কি? বিনাইন হাইড্রোক্সি অ্যাসিটোন, বিএইচটি বিনাইন হাইড্রোক্সি টলুইন, তারপরে টারশিয়ারি বিনাইন হাইড্রোক্সি কুইনন। তাহলে এগুলা কি? মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। লাস্টে গিয়ে তোমরা এই এক্সাম্পলগুলো দিয়ে দিবা। এরপরে বলবা অক্সিজেন শোষণকারী কিছু ফ্রি রেডিক্যাল থাকে, এটাকে সিএসি দিয়ে মনে রাখবা, ট্রিপলি সিএসি, ভিটামিন সি, ভিটামিন ই, আর এসে হলো সালফাইড লবণ, সালফাইড লবণ, ওকে, লবণ। এই যে দেখো, তাহলে তোমাকে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে খাদ্য সংরক্ষণ করছে বলতে পারবা না? হয়ে গেল, দেখছো? এখন আমরা লাস্ট যে ওয়েতে খাদ্য সংরক্ষণ শিখবো সেটা হচ্ছে ভাইয়া কিলেটিং এজেন্ট দিয়ে। কি দিয়ে বলবো? কিলেটিং, কিলেটিং এজেন্ট দিয়ে, ওকে, এজেন্ট দিয়ে। ওই যে একটু আগে বললাম যে কি করবে, এটা আমাদের খাবারের ভিতরে কিছু ফ্রি রেডিক্যালের পাশাপাশি কিন্তু অবস্থান্তর মৌল থাকে। কি থাকে বলো তো? অবস্থান্তর মৌল থাকে, অবস্থান্তর মৌল থাকে। অবস্থান্তর মৌল কি? যেমন ধরো আয়রন 2+ থাকে, তারপরে ধরো জিঙ্ক 2+ থাকে। এগুলা কি করে? খাবারগুলোকে পচন করে। এগুলা কি করে? খাবারের পচন করে। আমার উদ্দেশ্য হলো খাবারের পচন প্রতিরোধ করে খাবারটাকে সংরক্ষণ করা, তাই না? তাহলে এই যে খাবারের পচন করতেছে, এটাকে সংরক্ষণ করার জন্য আমাকে কিলেটিং এজেন্ট ইউজ করতে হবে। তাহলে এখন কিলেটিং এজেন্ট কি কি আছে তোমাকে যদি বলি, এক্সাম্পল হিসেবে তুমি মনে রাখবা ইডিটিএ, ইডিটিএ, এটাতে ক্যালসিয়াম আয়ন থাকে, কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও কি আছে বলো তো? এছাড়াও আমরা পড়বো ইথিলিন ডাইঅ্যামিন। কি পড়বো? ইথিলিন ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন। দেখো এই যে আমি ইথিলিন ডাইঅ্যামিনটা দেখছি, এই ইথিলিন ডাইঅ্যামিনটা কিভাবে এই যে অবস্থান্তর ধাতুগুলাকে অপহরণ করে বা রহিত করে, যা খাদ্যের পচন রোধ করে, এইটা যদি তুমি জানো তাহলে তোমার হয়ে যাবে। তো দেখো এই ইথিলিন ডাইঅ্যামিনটা দেখতে এমন হয়। এই যে দেখো ইথিলিন ডাইঅ্যামিন, এর কি আছে বলো তো? এই যে অ্যামোনিয়া মূলক আছে, তার প্রত্যেকটা হাতে 2টা করে অ্যামোনিয়া মূলক থাকে। আর তুমি যদি অ্যামোনিয়া মূলক আঁকাও, জানো যে অ্যামোনিয়া মূলকে ফ্রি অক্সিজেন কি থাকে? ইলেকট্রন পেয়ার থাকে। তো এই যে মাঝখানে তুমি যদি আয়রন আঁকাই দাও তাহলেই হয়ে যাবে। এই যে দেখো, এখন এই যে এটা কি করলো দেখো তো, এই যে 2 পাশ থেকে 2টা অ্যামিন ইথিলিনের, এই যে দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে 2টা কার্বন, তাহলে ইথিল, 2টা নাইট্রো অ্যামিনো মূলক আছে, তাহলে ইথিলিন ডাইঅ্যামিন হয়ে গেছে। আর এই পাশে এই পাশে, তাহলে 2 পাশ থেকে যখন আসবে তখন মাঝখানের আয়রনটাকে একদম কি করবে? গ্রাস করে ফেলবে। তাহলে এই আয়রনটি কি আর সক্রিয় থাকলো না, এটা অবস্থান্তর ছিল, বাট এটা কিন্তু এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে যখনই অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাহলে কি করবে এখন? আয়রন 2+, যেটা কিনা অ্যাক্টিভ ছিল, সেটাকে কি করলো? আয়রন 2+ কিন্তু এখন ইনঅ্যাক্টিভ করে ফেললো। তাহলে এটা কি আর খাদ্যের পচন করতে পারবে রে? পারবে না। তাহলে কি হবে? খাবার পচন রোধ হলো না। তাহলে এইটা হচ্ছে খাবার পচন রোধের ওয়ে। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু খাবার পচন করে ফেললাম কিসের মাধ্যমে? কিলেটিং এজেন্টের মাধ্যমে। তাহলে কিন্তু আমরা ভিনেগার, কিলেটিং এজেন্ট আর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে খাবার পচন রোধ করতেছে সেটা শিখলাম। এখন আমি আরো কয়েকটা জিনিস আমার বই থেকে তোমাকে একটু দেখাই দিচ্ছি, যাতে তোমার জন্য ইজি হয়ে যায়। দেখো প্রিজারভেটিভস যেটা খাদ্য সংরক্ষণ করে, এই খাদ্য সংরক্ষণ করার জন্য বা ব্যাকটেরিয়া তাকে খাবার পচন করবে, তারপরে না খাবার সংরক্ষণের ব্যাপারটা আসে। তো মনে রাখবা পানির উপস্থিতি বা 30 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার যদি হয়, তাহলে ব্যাকটেরিয়াগুলো খাবারকে পচন করে। আর এই পচন প্রতিরোধের জন্য আমাদের কি করতে হবে? 2 ভাবে সংরক্ষণ করতে হবে। একটা হলো প্রাকৃতিক ওয়ে, কৃত্রিম ওয়ে। তোমাদেরকে আমি অলরেডি কিন্তু বলে ফেলছি। এখন খেয়াল করো,
প্রাকৃতিক ওয়ের ভিতরে একটা হচ্ছে ভাইয়া শুষ্ককরণ পদ্ধতি। কি বলতো? শুষ্ককরণ পদ্ধতি। হোয়াট ইজ ইট? মানে প্রাকৃতিক ওয়ে একটা হার্ডেনিং বলা হয়ে থাকে। যে ধরো এটা একটা সারফেস, এই সারফেসের আশেপাশে পানি আছে, এই পানিটাকে যদি আমি সরাই ফেলি তাহলে এটা কিন্তু হার্ড হয়ে যাবে এই তলটা। এই যে প্রসেসটাকে বলা হচ্ছে কেস হার্ডেনিং, ওকে, বা শুষ্ককরণ পদ্ধতি বলা হয়ে থাকে। তো এইটুকু একটু রিডিং দিবা। আমি জানি তোমরা এগুলো জানো যে কেস হার্ডেনিং এর ক্ষেত্রে AW দিয়ে প্রকাশ করা হয় পানি সক্রিয়তা, যার ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে হইতে পারে। AW এর ভ্যালু কত হইতে পারে? 0 থেকে 1 এর ভিতরে হইতে পারে। এখন ইস্টের জন্য কতটুকু দরকার বা ব্যাকটেরিয়ার কতটুকু দরকার হচ্ছে পানি সক্রিয়তা কোনো একটাকে পচন করতে, সেই ভ্যালুগুলো এখান থেকে পড়ে ফেলবা। এগুলো কিন্তু এমসিকিউতে লাগবে। এরপরে ভাইয়া ওই যে কেস হার্ডেনিংটা পড়াই ফেললাম। এছাড়াও তুমি ফ্রিজিং করতে পারো বা ডিপ ফ্রিজিং করতে পারো, এভাবেও কিন্তু সংরক্ষণ করা যায়। ওকে, এখন আচ্ছা আরো কিছু ওয়ে আছে, যেমন চিনি দ্বারা করতে পারো, লবণ দ্বারা করতে পারো, কিংবা হচ্ছে সরিষার তেল দ্বারাও করতে পারো। আমি যেই ওয়ার্ডগুলো দাগায় রাখছি একবার করে জাস্ট পড়বা যে এইগুলাও কিন্তু ওয়ে হইতে পারে। এবং যদি পরীক্ষাতে তোমার আসে প্রাকৃতিক বা কৃত্রিম স্পেশালি, তখন কিন্তু তোমাকে এইগুলা কিন্তু মেনশন করতে হবে যে প্রাকৃতিক ওয়ের ভিতরে আছে সোডিয়াম ক্লোরাইডের লবণ বা ব্রাইন, এরপরে হচ্ছে চিনি বা হচ্ছে সরিষার তেল, শুটকিকরণ, কেস হার্ডেনিং, সবগুলো কিন্তু তোমাকে লিখতে হবে তখন। ওকে, আর তারপরে বাকি যেগুলো বলছি সেগুলা। এখন খেয়াল করো তো, তোমাকে যদি এই কোয়েশ্চেনটা সলভ করতে দেই, দেখো ঢাকা বোর্ড 25 আসছে কি বলছে যে খাদ্য সংরক্ষণ হিসেবে এ এবং বি উপযোগিতা তুলনামূলক বিশ্লেষণ করো। এখন কথা হচ্ছে এ বি কি, আমি দেখো সুক্রোজ থেকে যেটা পাবো সেটা অবশ্যই ভিনেগার হবে, তাহলে এ কি বলতো? এ হচ্ছে ভাই ভিনেগার। এরপরে বি হলো একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে তোমাকে আমি এতক্ষণ ধরে কি কি পড়াইলাম? কিলেটিং, অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিনেগার। তো তুমি এখন অ্যান্টিঅক্সিডেন্টের কাজটা ব্যাখ্যা করো আর হচ্ছে ভিনেগারের কাজটা ব্যাখ্যা করো, তাহলে তুমি কি পাওয়া যাবে না? এরপরে লেখো যে এটা হচ্ছে প্রাকৃতিক, এটা হলো ভিনেগার, তাহলে এটা হলো প্রাকৃতিক, আর হচ্ছে ভাই বিটা হচ্ছে হলো গিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে এটা হলো ভাই কৃত্রিম। তাহলে কোনটা বেশি বেটার? অবশ্যই প্রাকৃতিক বেটার। তাহলে তুমি প্রাকৃতিককে ইউজ করবা, পরিবেশ বান্ধব হবে, স্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ হবে। এই তো হয়ে গেল। এখন আসো যে ডিকিউ এর খাদ্য সংরক্ষণ। দেখছো তোমাদের টপিক কিন্তু এগুলাই, হয় প্রস্তুতি না হলে খাদ্য সংরক্ষণ। এখন আমাকে ডি আর কিউ ফাইন্ড আউট করতে হবে। এখন দেখি ডি কি, এই যে দেখো কিউটা হচ্ছে ইডিটিএ, আর তোমাকে আমি লিখে দিয়েছি ইডিটিএ হলো কিলেটিং এজেন্ট। ইডিটিএ কি? কিলেটিং এজেন্ট। তাহলে একটা হয়ে গেল। ডি কি? এই যে দেখো, আচ্ছা ডি কোথায়? এই যে ডি। তাহলে ডি হচ্ছে অক্সিজেন, জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন। তাহলে আমি বুঝে গেছি ডি হচ্ছে ভাইয়া ভিনেগার। 2 কার্বন মানেই হলো ভিনেগার। তাহলে দেখো ভিনেগার আর হচ্ছে কিলেটিং এজেন্টের ফাংশন তুমি ব্যাখ্যা করে দাও, তাহলে হয়ে গেছে। দেখো পড়াই ফেলছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, খাদ্য সংরক্ষণ। এ যৌগটার মাধ্যমে খাদ্য সংরক্ষণ। এ কি বলতো? অ্যালকোহল থেকে তৈরি করছে, তাহলে এ ভিনেগার, তাহলে ভিনেগারের মধ্যে খাদ্য সংরক্ষণ ব্যাখ্যা করো, তাহলেই হয়ে গেছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি, যে খাদ্য সংরক্ষণ। দেখছো এটা হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবা, ইনশাল্লাহ পারবা। আচ্ছা এরপরে দেখো আবার কি খাদ্য সংরক্ষণ, দেখছো সেম জিনিসটাই বারবার আসতেছে। আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। ওকে, আমি আরেকবার বলতেছি যে দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে, আমি বারবার এটাকে সাজেস্ট করবো যে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থেকে যখন সিকিউ আসবে তোমরা ট্রাই করবা 2, 3, 4 এই 3টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম অ্যান্সারগুলো করার। হ্যাঁ, কারণ ফার্স্ট চ্যাপ্টার বা 5th চ্যাপ্টার এগুলাতে কি হয়, এগুলাতে তোমাকে বাংলায় লেখা লাগে, মানে এক্সপ্লেন করা লাগে। যখনই তুমি এক্সপ্লেন করবা এক এক স্যারের কাছে এক্সপ্লেনেশন এক এক রকম মনে হবে, তোমাকে 4-এর জায়গায় হয়তো 3 দিয়ে দিল, কিছু করার নাই। কিন্তু তুমি যখন ম্যাথ অ্যান্সার করবা তুমি কিন্তু ফুল মার্কটা পাবা যদি তুমি সঠিক করতে পারো। হ্যাঁ, এখন তুমি কনফিউজড, ম্যাথটা একটু কঠিন আসতে পারো না, তখন তুমি চ্যাপ্টার 5-এ হাত দিবা। আর চ্যাপ্টার 5-এ আবার বলতেছি 2টাই টপিকই মোস্ট ইম্পর্টেন্ট, হট ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষাতে এইগুলা থেকে আসতে আর বেশি আসবেও না ইনশাল্লাহ। একটা হচ্ছে খাদ্য সংরক্ষণ আর একটা হলো ভিনেগার প্রস্তুতি। এখন তোমাকে বুঝতে হবে প্রস্তুতি আসতে মানে আলটিমেটলি তোমাকে ভিনেগারে নিয়ে যেতে হবে। খাদ্য সংরক্ষণ মানে হয় অ্যান্টিঅক্সিডেন্ট, না হলে কিলেটিং, না হলে হচ্ছে ভিনেগারে খাদ্য সংরক্ষণ। এছাড়াও যদি একটু মডিফিকেশন বলি তাহলে হয় তোমার হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম যে ওয়েগুলো আছে সেগুলো একটু এক্সপ্লেন করতে বলতে পারে। তো এইগুলো যদি তুমি একটু ভালো করে পড়ো তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু হয়ে যায়। তো আমি যেহেতু এই চ্যাপ্টারটা আসলে এত বেশি গ্রস না, মানে বোর্ডের সিকিউ এর জন্য, তা আমি কিন্তু তোমাদের সময়টা এত বেশি নষ্ট করব না। তোমরা এগুলাই যদি ইনশাল্লাহ পড়তে পারো দেখবা যে তুমি হচ্ছে কোশ্চেন পেপার যে কোনো মডেল টেস্ট খুলে দেখো, আইদার আমি কোনো নাম নিতে চাই না স্পেসিফিক ভাবে, যেটাই খুলে দেখো না কেন দেখবো যে সবগুলা সিকিউ এখান থেকে ইনশাল্লাহ চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে। আবার আমি আমার পরিচয়টা আরেকবার দিয়ে দিই, আমি হচ্ছে মঈনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। ইনশাল্লাহ তোমরা যদি টার্গেট মেডিকেল থাকে
ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার পরে তোমরা যদি ঢাকা মেডিকেলে চান্স পাও তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তো এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।